সেলুলয়েডের সময়কার এই সেতুর ছবি ভেসে উঠলেই সারা বিশ্বের মানুষ চিনে ফেলে আমাদের শহর কলকাতাকে। আর কলকাতা মানেই হাওড়া ব্রিজ। প্রায় 82 বছরের বৃদ্ধ এই সেতুকে নিয়ে রয়েছে নানান রকমের রহস্য। এই সেতু মাঝ বরাবর ভাগ হয়ে যাওয়ার এক কাহিনী রয়েছে এবং তার চাবি রয়েছে নাকি ব্রিটিশদের হাতে। রয়েছে আরও এক রহস্য, দিনে দুবার 12টার সময় নাকি ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়। আজ জানা যাক এই রহস্য দুটির আসল সত্যতা। কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি জায়গাকে নিয়ে তৈরি কলকাতায় সেই সময় কিন্তু বিভৎস পরিমাণে কলরব বেড়ে ওঠে। অন্যদিকে হাওড়াতেও একটি কমার্শিয়াল হাব তৈরি হয়, যেই কারণে গঙ্গাপাড়ের এই দুটি জায়গাকে একত্রিত করার খুব প্রয়োজন পড়ে। এবং অন্যদিকে 1906 সালে হাওড়া স্টেশন তৈরি হয়, আর এই চাহিদা আরও বৃদ্ধি পায়। ফলত দুটি জায়গাকে একত্রিত করার জন্য ব্রিজ তৈরি করার পরিকল্পনা শুরু হয়ে যায়। কলকাতা এবং হাওড়া এই দুটি এলাকার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম সেতু হলো হাওড়া সেতু। পরবর্তীকালে 1965 সালে 14 জুন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হাওড়া সেতুর নাম রাখা হয় রবীন্দ্র সেতু। সেই সময় হুগলি নদীর দুধারে জাঁকিয়ে বসে ব্রিটিশদের কারবার এবং তৈরি হয় বহু কলকারখানা। আর সেই জন্যই হাওড়া কলকাতার মধ্যে সংযোগকারী একটি ব্রিজের প্রচুর প্রয়োজন পড়ে গেছিল, আর তাই তৈরি হয় পন্টুন ব্রিজ বা ভাসমান সেতু। এই পন্টুন ব্রিজ তৈরি হয়েছিল হাওড়া থেকে কলকাতার জলের ওপরে কিছু ভাসমান নৌকো রেখে তার উপর পাটাতন দিয়ে। লম্বায় ব্রিজটি ছিল 1528 ফুটে আর চওড়ায় ছিল 48 ফুট। দুপাশে কিন্তু 7 ফুটের জায়গা দেওয়া ছিল মানুষের হাঁটা চলা করার জন্য, অর্থাৎ ফুটপাত তৈরি করা ছিল। এবং এই ব্রিজ কিন্তু মাঝখান থেকে সরে যেত এবং 200 ফিট জায়গার স্পেস তৈরি করে দিত যখন স্টিমার বা জাহাজ এখানে আসতো। অর্থাৎ স্টিমার জাহাজ চলাচলের জন্য, পাস করানোর জন্য এই ব্রিজ মাঝখান থেকে সরে যেত এবং জায়গা করে দিত। এই ভাসমান সেতুর কিন্তু একটি সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল জাহাজ এবং স্টিমারের চলাচলের ব্যবস্থা। কারণ যখনই জাহাজ পাস করানো হতো তখনই গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, ফলত যানজটও বেড়ে যেত। কারণ কেবলমাত্র দিনের বেলায় প্রথমে সেতু খোলার ব্যবস্থা ছিল, কিন্তু পরে রাতের বেলাও সেতু খোলার ব্যবস্থা শুরু হয়ে যায়। তাই যেটা প্রথম দিকে 24 বার সেতু খোলার ব্যবস্থা ছিল, সেটাই পরে কমে গিয়ে 4 বারে এসে দাঁড়ায়। আর এই সেতুর ব্যবস্থা করার জন্য কিন্তু প্রায় 22 লক্ষ টাকার খরচা হয়। এই ভাসমান ব্রিজের ড্রব্যাক কাটানোর জন্য ব্রিটিশরা অনেক পরিকল্পনা করেন। দেশ বিদেশ থেকে প্রায় 9টি সংস্থা থেকে 18টি নকশা জমা দেয় ব্রিটিশদের কাছে, কিন্তু এই প্রত্যেকটিতেই একই সমস্যা দেখা দেয়। অর্থাৎ প্রত্যেকটি হয় বাস্কুল মডেলের এবং যার কারণে মাঝে স্পেস তৈরি করার জন্য আবারও সমস্যা দেখা দেয়। আর সেই কারণেই ব্রিটিশরা বুঝতে পারে না যে এরপর কিভাবে ব্রিজ তৈরি করলে সুবিধা হতে পারে। ইতিমধ্যেই এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ, যার কারণে ব্রিটিশরা কেন দেশ বিদেশের বিভিন্ন জায়গার অর্থনীতি এবং সমস্ত কিছুই প্রায় ধসে পড়ে। ঠিক হয় এমন প্রযুক্তির ব্যবস্থা করা হবে যাতে ব্রিজের নিচ থেকে সহজেই চলাচল করতে পারে জাহাজ এবং ওপর থেকে গাড়ি। পরবর্তীকালে 1935 সালে এই হাওড়া ব্রিজ নতুনভাবে সংশোধিত করার আইন পাস করা হয় এবং পরের বছর থেকেই কাজেও লেগে পড়ে। কিন্তু ঠিক হয় যে ইংল্যান্ড থেকেই সরবরাহ করা হবে স্টিল, অর্থাৎ কাঁচামাল। কিন্তু ইতিমধ্যেই এসে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর সেই কারণে ইংল্যান্ড থেকে মাত্র 3000 টন কাঁচামালের ব্যবস্থা করা যায় এবং বাকি মাল অর্থাৎ 23,000 টন কাঁচা মাল অর্থাৎ স্টিল নেওয়া হয় ভারতের টাটা স্টিল কোম্পানি থেকে। সম্ভবত এটি ভারতের সর্বপ্রথম মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। 1937-এ এই ব্রিজের কাজ শুরু হয় এবং 1942-এর আগস্টে শেষ হয় হাওড়া ব্রিজের কাজ। এরপর জনসাধারণের জন্য 1943 সালের 23 ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ। এই সূত্রেই বলে রাখি, হাওড়া ব্রিজকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি মিথ আছে। তার মধ্যে একটি অন্যতম মিথ হলো হাওড়া ব্রিজ নাকি মাঝখান থেকে খুলে যাওয়ার জন্য একটি চাবি আছে এবং সেই চাবি নাকি ব্রিটিশ নিয়ে চলে গেছে।
কিন্তু আপনারাই ভাবুন, এই ঘটনা যদি সত্যি হতো তাহলে এই হাওড়া ব্রিজ তৈরির জন্য যে 18টি পূর্বের প্ল্যান ছিল সেগুলো ক্যান্সেল করার কি দরকার ছিল? হাওড়া ব্রিজ এই মুহূর্তে এমনভাবেই তৈরি করা রয়েছে যাতে ব্রিজের নিচ থেকে খুব সহজেই যে কোনো ভারী লঞ্চ বা স্টিমার পাস করতে পারে এবং সেই সময় হাওড়া ব্রিজের ওপর থেকে গাড়ি চলাচলও সেমভাবে চলতে থাকে, কোনো জ্যাম জঞ্জাট হবেই না। সুতরাং বুঝতেই পারছেন এই ঘটনাটা বা এই মিথটা কিন্তু সত্যিই মিথ, পুরো মন গড়া। এই হাওড়া ব্রিজ তৈরির ব্যাপারটা কিন্তু বিশ্বের দরবারে গোপন রাখা হয়, কারণ ইতিমধ্যেই জাপান পার্ল হারবারে বোমা ফেলেছিল। আর যদি এই ব্রিজের ঘটনাটি জানতো তাহলে এটিকেও টার্গেট করে ফেলতে পারে। সেই কারণেই এই ব্রিজ ওপেন করার বিষয়টা সম্পূর্ণভাবে গোপন রেখে কোনো রকম আড়ম্বর ছাড়াই উদ্বোধন করা হয়। এই ব্রিজ উদ্বোধন হওয়ার পর হাওড়া কলকাতার লোকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্রিজের ওপর থেকে ট্রাম চলাচল করত, কিন্তু পরবর্তীকালে ট্রাফিকের কারণে 1993 সালে ট্রাম চলাচল বন্ধ করা হয়। তাই বুঝতেই পারছেন হাওড়া ব্রিজ উদ্বোধনের পর প্রথম যে গাড়িটি চলতো সেটি হলো ট্রাম। হাওড়া ব্রিজ নিয়ে আরও একটি বিষয় কথিত আছে। হাওড়া ব্রিজের ইঞ্জিনিয়াররা বলে গেছে যে হাওড়া ব্রিজের পিলার যদি কখনো ভেঙে পড়ে তাহলে সেটা নাকি 12টার সময় হবে, কিন্তু দুপুর 12টা না রাত 12টা সেই সম্পর্কে কিছুই বলে যায়নি এবং তার কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই। আর তার কারণে নাকি আজও পর্যন্ত হাওড়া ব্রিজের ওপরে দুপুর 12টা এবং রাত 12টার সময় কিছুক্ষণের জন্য গাড়ি ঘোড়া চলাচল বন্ধ রাখা হয়, কিন্তু এরকম কিছুই কিন্তু এখন আর ঘটে না। তাই আপনারা বুঝতেই পারছেন এই বিষয়টা সম্পূর্ণভাবে মিথ এবং মন গড়া। এই হাওড়া ব্রিজ বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 705 মিটার এবং প্রস্থ 71 ফিট। এমনকি দুপাশে মানুষ চলাচলের জন্য 14 ফুটের ফুটপাতও রাখা রয়েছে। সত্যি কথা বলতে হয়তো ব্রিটিশরা সত্যি ভারতীয়দের ওপর অনেক অত্যাচার করেছে, কিন্তু এই হাওড়া ব্রিজ ব্রিটিশদের একটি অনবদ্য সৃষ্টি, যা নিয়ে ভারতীয়রা আজও সত্যি গর্ববোধ করে।